আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নূর মোহাম্মদ, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ থেকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি যদি ভুল না করি তাহলে আজকে তোমাদের মোট অনলাইন ক্লাসের সংখ্যা ৭৯ এবং তোমাদের আজকে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির যেই ষষ্ঠ অধ্যায়ের উপর আজকে তোমাদের ১২তম ক্লাস চলছে। তো তোমরা কি আমার সাথে একমত? জি স্যার। ওকে, জি স্যার। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা ষষ্ঠ অধ্যায় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের আসসালামু আলাইকুম স্যার। কিছু সরি টপিক স্যার, আমরা একটু দেরি আলোচনা করে করি। ফেললাম। তো আমি স্ক্রিনটি শেয়ার দিচ্ছি, তোমরা দেখো যে স্ক্রিনটি দেখতে পাচ্ছ কিনা আমাকে জানাও। জি স্যার, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। তাহলে আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটা হলো ডেটাবেস ইন্ডেক্স করা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, ডেটাবেস ইন্ডেক্স করা, তো আমি একটু পড়ি, তারপরে তোমাদেরকে কিছু প্রশ্ন করব। তো ডেটাবেস ইন্ডেক্স কিভাবে আমরা করব? ডেটাবেসের টেবিলের যেসব রেকর্ড থাকবে সেই রেকর্ড সমূহের আমরা যদি অ্যাড্রেসকে কোনো একটা লজিক্যাল অর্ডারে আমরা সাজাই, কোন অর্ডারে সাজাবো? লজিক্যাল অর্ডারে সাজাই, তাহলে সেই সাজিয়ে রাখাটাকেই আমরা ইন্ডেক্স বলবো। ডেটাবেজের টেবিলের যেসব রেকর্ড থাকবে সেগুলোকে, তার যে অ্যাড্রেসগুলো সেগুলোকে যদি আমরা কোনো একটা রেকর্ড আমরা যদি সেগুলোকে যদি লজিক্যাল অর্ডারে সাজাই, সেটাকেই আমরা ইন্ডেক্স বলবো। ইন্ডেক্স ফাইল মূল ডেটাবেস ফাইলের কোনোরূপ পরিবর্তন না করে রেকর্ড সমূহের অ্যাড্রেস বিভিন্নভাবে সাজাতে পারে। এক বা একাধিক ফিল্ডের উপর ভিত্তি করে ইন্ডেক্স করে সেটাকে অ্যালফাবেটিক্যালি বা নিউমেরিক্যালি সাজানো যায়, অর্থাৎ বর্ণানুক্রমিক বা সংখ্যা ক্রমিকভাবে সাজানো যায়। ইন্ডেক্স করার জন্য কোনো কোনো ভ্যালুকে বিবেচনা করা হবে, তার জন্য ইন্ডেক্স এক্সপ্রেশন তৈরি করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পেরেছো যে ডেটাবেস ইন্ডেক্স করাটা দরকার কি দরকার না, বা কিভাবে করা যায়, এটা কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমরা ডেটাবেস ইন্ডেক্স করার জন্য কয়েকটা বিষয় খেয়াল রাখবো। আগে আমরা জানবো যে ইন্ডেক্সটা কিভাবে করে, ইন্ডেক্সটা কি। তাহলে আমরা বলবো সহজ কথায় যে ডেটাবেজের মধ্যে যে টেবিল থাকবে সেই টেবিলের রেকর্ড সমূহের অ্যাড্রেসকে যখন আমরা কোনো লজিক্যাল অর্ডারে সাজাবো, সেই সাজানোর রাখাটাকেই আমরা ইন্ডেক্স বলবো, তাই তো? ইন্ডেক্স ফাইল মূল ডেটাবেস ফাইলের কোনোরূপ সে পরিবর্তন করবে না, না করে সে কী করবে? রেকর্ড সমূহের অ্যাড্রেস বিভিন্নভাবে সাজাবে। এক বা একাধিক ফিল্ডের উপর ভিত্তি করে, আমরা পূর্বের ক্লাসগুলোতে ফিল্ড সম্পর্কে ধারণা পেয়েছি, তাই তো? তাহলে এক বা একাধিক ফিল্ডের উপর ভিত্তি করে ইন্ডেক্স করে আমরা অ্যালফাবেটিক্যালি বা নিউমেরিক্যালি আমরা এইভাবে সাজাবো, এবং ইন্ডেক্স করার জন্য কোন কোন ভ্যালুকে বিবেচনা করা হবে তার জন্য আমরা ইন্ডেক্স এক্সপ্রেশন তৈরি করব। তাহলে ডেটাবেজের ক্ষেত্রে ইন্ডেক্সটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই না? জি স্যার। প্রিয় শিক্ষার্থীরা, ইন্ডেক্স করার জন্য আমাদের কয়েকটা বিষয় বিবেচনা করতে হবে বা কতগুলো শর্ত আমাদের মানতে হবে। তোমরা কেউ একটু পড়বে যে শর্তগুলো কি কি? আমি তাসলিমা আক্তার। ইন্ডেক্স করার বিবেচ্য বিষয়সমূহ বা শর্ত। সাধারণত কি ফিল্ডের উপর ইন্ডেক্স করা হয়, যে ফিল্ডের উপর ইন্ডেক্স করা হয় তার অনুরূপ নাম দিতে হয়, তাতে ইন্ডেক্স সমূহ মনে রাখতে সুবিধা হয়। ৩. ইন্ডেক্স করার জন্য কোন কোন ভ্যালুকে বিবেচনা করা হবে, কোন কোন ভ্যালুকে বিবেচনা করা হবে তার জন্য ইন্ডেক্স এক্সপ্রেশন তৈরি করতে হয়। ডেটা টেবিলে এক বা একাধিক ইন্ডেক্স ফাইল থাকতে পারে, কেবল একটি ইন্ডেক্স ফাইল সক্রিয় থাকে। ওকে, অনেক ধন্যবাদ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি ইন্ডেক্স করার জন্য যেসব শর্তগুলো, এই 4টা শর্ত কি তোমাদের মনে থাকবে? জি জি স্যার, মনে থাকবে। তাহলে আমি কি সামনের দিকে যাব? থাকবে। আমি কি সামনের স্যার, দিকে যাব? যাবেন। জি স্যার, সামনের দিকে যান। আচ্ছা, এরপরে এখন আমরা একটু সামনের দিকে গিয়ে দেখি ইন্ডেক্সিং এর কিছু সুবিধা, অ্যাডভান্টেজ অফ ইন্ডেক্সিং। তো ইন্ডেক্স করা ফাইলের ডেটা সহজে খুঁজে বের করা যায়। আমরা ইন্ডেক্সিং কেন করব? ডেটাবেজের মধ্যে ইন্ডেক্সিং তো নাও করতে পারি, কেন করব? এই কারণে করব, আমরা যদি কোনো একটা ডেটাকে, ফাইলের যে ডেটাকে যদি সহজভাবে খুঁজে বের করতে চাই, তখনই আমরা ইন্ডেক্সিং করব। তারপর ইন্ডেক্সিং ফাইলের ডেটা বা রেকর্ড যখন আমরা এন্ট্রি করব, সেটা কি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। তার মানে আমাদের নতুন করে আবার আপডেট করার জন্য অন্য কোনো কমান্ড দিতে হয় না, সেটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়
যখনই যেখানে পরিবর্তন করব যাই করব সাথে সাথে আপডেট হয়ে গেল। কাজের গতি বৃদ্ধি পায়। আমরা যে কাজটা করি যখন আমরা এই সফটওয়্যার ব্যবহার করব, ইন্ডেক্সিং করব, আমাদের কাজের গতিটা বেড়ে যাবে, অল্প সময়ের মধ্যে অনেক কাজ আমরা করতে পারবো। ডেটা টেবিলে রেকর্ড সময়ে সার্চিং করব, শর্টিং করব, রিপোর্টিং করব, কুয়েরি করব, এই কাজগুলো আমরা করব খুব দ্রুত ইন্ডেক্সিংয়ের মাধ্যমে। আর মূল ফাইল অপরিবর্তিত থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে থেকে কেউ কি না দেখে যে কটা মনে আছে 5টা পয়েন্টের ভিতর কেউ একটু বলতে পারবে? আমি একটু শুনতে চাই, কেউ কি আছে যে কটা মনে আছে? জি স্যার, আমার নাম আমি মাহিন শ্রেয়া। আক্তার। বলো। ইন্ডেক্সিং এর সুবিধা: 1. ইন্ডেক্সিং করা ফাইলে ডেটা সহজে খুঁজে বের করা যায়। 2. কাজের গতি বৃদ্ধি পায়। 3. মূল ফাইল অপরিবর্তিত থাকে। 4. ডেটা টেবিলের রেকর্ড সমূহে সার্টিং, রিপোর্টিং, কোয়েরি ইত্যাদি দ্রুত করা যায়। 5. শর্টিং। ইন্ডেক্সিং ফাইলে ডেটা রেকর্ড এন্ট্রি করা হলে সক্রিয়ভাবে আপডেট হয়। অনেক ধন্যবাদ শ্রেয়া তোমাকে। ওকে, এবার আমরা একটু ইন্ডেক্সিংয়ের একটু অসুবিধা পড়ব। সুবিধা তো জানলাম, সব কিছুরই কিছু অসুবিধা থাকে। তো যাই হোক, এবার ইন্ডেক্সিংয়ের অসুবিধাটা হলো যে একাধিক ফিল্ডের উপর ইন্ডেক্স যখন আমরা করব তখন কি হবে? হ্যাঁ, বেশি মেমোরি লাগবে। ডেটা টেবিলে যখন একাধিক ফিল্ডের উপর আমরা ইন্ডেক্স করব তখন সেটাকে আপডেট বা যখন ডিলিট করব তখন এই কাজগুলো করতে আমাদের বেশি সময় লাগবে। একাধিক ফিল্ডে যখন আমরা ইন্ডেক্সিংটা করব, আর ডেটা এন্ট্রি করতে বেশি সময় লাগে। আমাদের কি মনে থাকবে ইন্ডেক্সিংয়ের অসুবিধাগুলো কি কি? জি স্যার, জি মনে স্যার। থাকবে। দেখি তো, আমি তিনজনের কাছে না দেখে 3টা অসুবিধা জানতে চাই। 3জনে 3টা বলবে। আমার নাম মাহিন আক্তার। ইন্ডেক্সিংয়ের অসুবিধা: একাধিক ফিল্ডের ওপর ইন্ডেক্স হলে বেশি মেমরি লাগে। আর কেউ? আমার নাম শ্রেয়া। ডেটা টেবিলে একাধিক ফিল্ডের উপর ইন্ডেক্স হলে আপডেট ডিলিট করতে বেশি লাগে। আরেকজন? আমি তাসলিমা আক্তার। ডেটা এন্ট্রি করতে বেশি সময় লাগে। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। তার মানে ক্লাসের প্রতি তোমাদের ফুললি মনোযোগ আছে, আমি বুঝতে পারছি। সবাইকে অনেক ধন্যবাদ। এরপরে আমরা একটু সামনের দিকে যাব। সেটা হলো আমরা এখানে আমরা একটা টেবিল দেখতেছি। তো সেইখানে ইন্ডেক্সিংয়ের পূর্বের অবস্থা, পরের অবস্থা। আমরা কি এই টেবিল দেখে কিছু একটা ধারণা করতে পারতেছি এখানে কোনটাকে ইন্ডেক্সিং করা হলো? কেউ বুঝতে পারতেছি? জি স্যার, ধারণা জি করতে স্যার। পারছি। সেখানে কি 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 বুঝতে পারছি? কেউ যদি কোনো কিছু বুঝে থাকে এই টেবিল থেকে স্যার, ইন্ডেক্সিং এখানে রোলকে ইন্ডেক্সিং করছে। রোল যে ফিল্ডটা। হ্যাঁ করে কি কি সুবিধাটা আমরা পেলাম এখানে? এই স্যার, আমি তাসলিমা আক্তার। স্যার, কি? প্রথম তালিকা আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স না করার ফলে সেটা সাজানো নাই, এলোমেলো ভাবে আছে। কিন্তু দ্বিতীয় ওকে চার্টে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স করার ফলে সেটা সুন্দরভাবে সাজানো আছে এবং সারিবদ্ধ ভাবে সাজানো আছে। ওকে ফাইন। তাহলে আমরা প্রথমে রোল নাম্বার 1, রোল 2 এভাবে ধারাবাহিকতা নাই, কিন্তু 1-এর পর 3, তারপর 7, তারপর 4, তারপর 9, তারপর 5। ঠিক যখন রোলের ইন্ডেক্সিংটা করলাম তখন কিন্তু ধারাবাহিকভাবে 1 থেকে 9 পর্যন্ত হয়ে গেল, তাই না? এগুলো কিন্তু অনেকটা আমাদের জি সেই স্যার। সর্টিং এর সাথে মিলে যাচ্ছে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর সাথে মিলে যাচ্ছে, কিন্তু আমরা পার্থক্য একটু পরে পড়ব। তাহলে কোনো ডেটা টেবিলে কোনো ইন্ডেক্স অর্ডার নির্ধারণ করা হলে ডেটাবেস সিস্টেম ইন্ডেক্স ফাইলটি খোঁজ করে এবং ইন্ডেক্স অর্ডার অনুসারে রেকর্ডগুলোকে সে সাজায়। ইন্ডেক্স করার পর ডেটাবেস ফাইলে নতুন কোনো রেকর্ড ইনপুট যদি করি আমরা, সেই ক্ষেত্রে ইন্ডেক্স ফাইলগুলো কি আপনা আপনি আপডেট হয়ে যায়। কোনো ইন্ডেক্স তৈরি করার সাথে সাথে উহা সক্রিয় থাকে, অর্থাৎ রেকর্ডসমূহ সেই ইন্ডেক্স অর্ডার অনুসারে থাকে। ফলে লিস্ট কমান্ডকে তখন উক্ত ইন্ডেক্স অর্ডার নিয়ন্ত্রণ করে। আমরা পূর্বের যে সুবিধা অসুবিধা যাই পড়েছি, বিষয়টা হলো আমরা ইন্ডেক্সিং করাটা আমরা জানতে পেরেছি যে ইন্ডেক্সিং করলেই আমরা এই সুবিধাগুলো পাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো মনে হয়, তাই না? তাহলে আমরা যখন প্র্যাকটিক্যাল যখন কোনো ডাটাবেস জি, তৈরি স্যার। করবো সেই ক্ষেত্রে ইন্ডেক্সিং যখন করার প্রয়োজন করা পড়বে তখন কি আমরা এটা করতে পারবো তো? জি স্যার, করতে জি পারবো। স্যার, করতে জি পারবো। স্যার, আচ্ছা, করতে পারবো। এর আগে তো আমরা প্র্যাকটিক্যাল কিছুটা দেখেছিলাম, তাই না? হাতে ধরে যখন আমরা এরকম ডাটাগুলো লিখবো ডাটাবেজে, তখন আমরা সেটা দিয়ে ইন্ডেক্সিং কিভাবে করতে হয় আমরা দেখব। তো আমরা এখন এই শব্দ দুইটা মোটামুটি মিলে যায় কাছাকাছি, একটা হলো ইন্ডেক্সিং আর একটা হলো শর্টিং। তো এর মধ্যে কিন্তু সূক্ষ্ম একটু পার্থক্য আছে। তো
তো ইন্ডেক্সিংটা যখন বলবো তখন বলবো ইন্ডেক্সিং সেটা হলো মূল যে টেবিল আছে সেটাকে অপরিবর্তিত রাখবো, অর্থাৎ মূল টেবিলটা পরিবর্তন করব না। তারপরে আমরা করব এক বা একাধিক যে ফিল্ড অনুসারে রেকর্ডগুলোকে আমরা সাজাবো। এই সাজানোর প্রক্রিয়াটাই হলো ইন্ডেক্সিং। আর শর্টিংটা হলো কি, ডেটা টেবিলের যেসব রেকর্ড থাকবে সেই রেকর্ডগুলোকে কোনো একটা নির্ধারিত ফিল্ড অনুসারে আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। তাহলে একটা বিষয় হলো ইন্ডেক্সিংটা হলো মূল টেবিল অপরিবর্তিত রাখবো, কোনো পরিবর্তন করব না। তো করে সেটাকে এক বা একাধিক যে ফিল্ড অনুসারে রেকর্ডগুলোকে আমরা সাজাবো। আর শর্টিং হলো ডেটা টেবিলের রেকর্ডগুলোকে কোনো নির্ধারিত ফিল্ড অনুসারে আমরা সেটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আমরা পড়লাম যে মূল ডেটা ফাইলের রেকর্ডে ক্রমিক নাম্বার পরিবর্তিত হয় না। আমরা যখন ইন্ডেক্সিং করব তখন মূল যে ডেটা ফাইলের যে রেকর্ড সেইটার যে ক্রমিক নাম্বার সেটা পরিবর্তন হবে না, কিন্তু শর্টিংয়ের ক্ষেত্রে যেটা হবে মূল ডেটা ফাইলের যে রেকর্ডের যে ক্রমিক নাম্বার সেটা পরিবর্তন হবে। এই গেল আমাদের দুইটা পার্থক্য। এরপরে ডেটাবেস ফাইলের এলোমেলো রেকর্ডগুলো তুলনামূলকভাবে দ্রুত সাজানো যায়। আমরা যদি সাজাতে চাই রেকর্ডগুলোকে তখন মানে এটা মানে কি বলবো, তুলনা করব শর্টিংয়ের সাথে। আর ডেটাবেস ফাইলের এলোমেলো রেকর্ডগুলো সাজানোয় একটু তুলনামূলক সময় বেশি প্রয়োজন হয়। তারপরে ডেটাবেস ফাইলের ইন্ডেক্স করলে নতুন কি ইন্ডেক্স ফাইল তৈরি হয় এবং মূল ডেটাবেস ফাইল অপরিবর্তিত থাকে। আর শর্টকৃত যখন মূল ডেটাবেস ফাইলটি আমরা বিন্যাসকৃত অবস্থায় সাজানো অবস্থায় তখন আমাদের এটাকে মেমোরিতে আবার সংরক্ষণ করতে হয় বা সংরক্ষিত হয়। ইন্ডেক্সকৃত ডেটাবেজে নতুন কোনো রেকর্ড যদি আমরা সাজাই, সন্নিবেশিত করি বা যদি আমরা কোনো সংশোধন করি, কোনো কিছু এডিট করি, কারেকশন করি, সেই ক্ষেত্রে সে স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ নিজে নিজে ফাইলটি আপডেট হয়। আর শর্টিং করা ডেটাবেজে কোনো নতুন কোনো রেকর্ড যদি সন্নিবেশ করি তাহলে বা সংশোধন করি সেই ক্ষেত্রে সে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় না, ফাইলটিকে আবার শর্ট করতে হয়। তাহলে আমরা মূল জায়গায় কি বলবো, যে প্রথম ইন্ডেক্সিংয়ের একটা শর্ত বলবো, মানে যে শর্ত বলতে কি ইন্ডেক্সিং বিষয়টা কি, সেটা হলো মূল টেবিল অপরিবর্তিত রেখে এক বা একাধিক ফিল্ড অনুসারে রেকর্ডগুলো সাজানো হয়। আর শর্টিংটা হলো ডেটা টেবিলের রেকর্ডগুলোকে কোনো নির্ধারিত ফিল্ড অনুসারে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো যায়। মূল ডেটা ফাইলে রেকর্ডের ক্রমিক নাম্বার পরিবর্তন হয় না, শর্টিংয়ের ক্ষেত্রে ক্রমিক নাম্বার পরিবর্তন হয়। আমরা যদি এরকম করে ভাগ ভাগ করে পড়ি, তারপরে যদি ডেটাবেস ফাইলের এলোমেলো যেসব রেকর্ড থাকবে সেগুলোকে আমরা তুলনামূলকভাবে যখন সাজাবো তখন দ্রুত সাজানো যায়। আর শর্টিং করার ক্ষেত্রে তুলনামূলক একটু বেশি সময় লাগে। আমাদের তিনটা জিনিস কিন্তু খুব ইজিলি আমরা বুঝতে পারতেছি। এরপরে যখন আমরা ডেটাবেস ফাইলের ইন্ডেক্স করলে নতুন ইন্ডেক্স ফাইল তৈরি হয় এবং মূল ডেটাবেস ফাইল অপরিবর্তিত থাকবে। আর এখানে বিন্যাসকৃত অবস্থায় এটা মেমোরিতে সংরক্ষণ থাকবে। আর ইন্ডেক্সকৃত ডেটাবেজের নতুন কোনো রেকর্ড সন্নিবেশ করব বা সংশোধন করলে স্বয়ংক্রিয়ভাবে এটা আপডেট হয়। আর এইখানে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় না, এটাকে আবার ফাইলটিকে আবার শর্ট করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে ইন্ডেক্সিং আর শর্টিং নিয়ে যে পার্থক্যটা তোমাদের সামনে উপস্থাপন করলাম, তোমাদের কারো কি মনে আছে? কেউ না দেখে একটু বলতে পারবে যে কটা পয়েন্ট কারো মনে আছে? জি স্যার, আমি পারবো। বলো। ইন্ডেক্সিং হলো মূল টেবিল অপরিবর্তিত রেখে এক বা একাধিক ফিল্ড অনুসারে রেকর্ডগুলো সাজানোর প্রক্রিয়া। শর্টিং হলো ডেটা টেবিলের রেকর্ডগুলোকে কোনো নির্ধারিত ফিল্ড অনুসারে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো। ইন্ডেক্সিং ডেটাবেস ফাইলের এলোমেলো রেকর্ডগুলোকে তুলনামূলকভাবে দ্রুত সাজানো যায়। আর শর্টিং এ হচ্ছে ডেটাবেস ফাইলের এলোমেলো রেকর্ডগুলো সাজানোর জন্য তুলনামূলকভাবে সময় বেশি প্রয়োজন হয়। ইন্ডেক্সিং এ ডেটাবেস ফাইলের নতুন ইন্ডেক্স ফাইল তৈরি হয় এবং মূল কি হলো? ডেটাবেস ফাইল অপরিবর্তিত থাকে। শর্টিং এর তো অবস্থা মেমোরিতে সংরক্ষিত হয়। ওকে, অনেক ধন্যবাদ শ্রেয়া তোমাকে। আচ্ছা, তো আমি ক্লাসটি শেষ করব, যেহেতু তোমাদের 8টায় ক্লাস, এই কারণেই মাহিন বলেছিল এই জন্য ক্লাসটি শেষ করব। তো আমার মনে হয় আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তো তারপরও তোমাদের কাছে আজকের ক্লাসের একটু 2 মিনিটে সুন্দর করে উপস্থাপনটা আমি জানতে চাচ্ছি, শুনতে চাচ্ছি। কে বলবে উপস্থাপনাটা করবে যে আজকের ক্লাসটি 2 মিনিটের মধ্যে বলা যায় আজকে আমরা কী কী শিখতে পেরেছি?
জি স্যার, মাহিন আমি বলতে পারবো। জি। আমরা প্রথমে শিখেছি ডেটাবেস ইন্ডেক্সিং করা, তারপরে শিখেছি ডেটা ইন্ডেক্স করার সময় বিবেচ্য বিষয় সমূহ বা শর্ত, তারপর ইন্ডেক্সিং এর সুবিধা, ইন্ডেক্সিং এর অসুবিধা, তারপরে ইন্ডেক্সিং এর পূর্বের অবস্থার একটি টেবিল দেখেছি, ইন্ডেক্সিং পরের অবস্থার একটি টেবিল দেখেছি, তারপরে দেখেছি ইন্ডেক্সিং ও সর্টিং এর পার্থক্য। ওকে মাহিন, অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমি জাস্ট 1 মিনিটের মধ্যে কেউ বলতে পারবে যে আমরা পূর্বে এই যে যতগুলো টপিক নিয়ে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে যত টপিক নিয়ে কথা বলেছি, এই যে বিশেষ করে এই যে একাদশ দ্বাদশের যে স্লাইড, এখান থেকে পূর্বের যে অধ্যায়গুলো আমরা পড়েছি, মানে পূর্বের অধ্যায় না, টপিকগুলো একটু মনে আছে যে একদম আমরা কি সব ভুলে গেছি, না একটু ধারণা আমাদের আছে? 1 মিনিটের মধ্যে কেউ বলতে পারবে পূর্বের? মনে আছে কারো কোনো পয়েন্ট? জি স্যার, এর আগে আমরা শিখেছি ডেটাবেস কি, ডেটাবেসের ধারণা, তারপরে শিখেছি রিলেশনাল ডেটাবেস কি, তারপরে ডেটাবেসের মানে ডেটাবেস সফটওয়্যার কি, তারপরে কিভাবে মানে ব্যবহারকারী মানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর ব্যবহারকারীর মধ্যে কিভাবে সমন্বয়কারী হিসেবে কাজ করে রিলেশনাল ডেটাবেস সিস্টেম, সেটা আমরা শিখেছি এর আগে। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করব। তো তোমরা কি আমার আজকের ক্লাসটি সবাই বুঝতে পেরেছো? জি স্যার, স্যার, জি বুঝতে স্যার পেরেছি। ভালো জি হবে। স্যার জি স্যার। কোনো সমস্যা থাকলে বলতে পারো যে আবার একটু রিভিউ করব। সবাই বুঝতে পেরেছো তো, তাই না? জি স্যার জি স্যার, বুঝতে বুঝতে পেরেছি। তো সবাই ভালো থাকো, যেহেতু তোমাদের পরবর্তী আরেকটি ক্লাস আছে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।